এবার প্রেক্ষাগৃহে আসছে রামায়ণ নিয়ে চলচ্চিত্র। টিজার ইতিমধ্যেই ইউটিউবে দেখা যাচ্ছে। আমি অবশ্য দেখার সময় পাইনি, কিন্তু সেখানে শুনলাম রামের সৈন্যবাহিনী বানর সেনা সমুদ্রের ওপর দিয়ে লঙ্কা অবধি যাবে, তার জন্য সমুদ্রের ওপরে সেতু তৈরি ইত্যাদি টিজারে অন্তত দেখা যাচ্ছে না। নাকি সমুদ্র ভারতীয় পুরাণে খুব গুরুত্বপূর্ণ, সমুদ্রের উল্লেখ নানাভাবে আছে এবং ভারতীয় পুরাণে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট হচ্ছে সমুদ্র মন্থন। কাকতালীয়ভাবে যখন রামায়ণ আসছে প্রেক্ষাগৃহে, রণবীর কাপুর রাম সেজে আসবেন, ঠিক সেই সময় ভারতের সেন্ট্রাল ক্যাবিনেট অর্থাৎ দিল্লির মন্ত্রিসভা সমুদ্র মন্থনের পারমিশন দিয়েছে। সমুদ্র মন্থন শুরু হচ্ছে আবার, এবং এর জন্য ৮৪,০০০ কোটি টাকা খরচ হবে। এই ব্যাপারটা অবশ্যই আশা করবেন না যে শ্রীলঙ্কার সঙ্গে ভারতের যোগাযোগ বা সেতু তৈরি বা সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত ভাণ্ডার তুলে আনার প্রক্রিয়া ইত্যাদি। এই বিষয়টা বিস্তারিত বলার আগে আজকের সিচুয়েশন একটু আগে বোঝানোর চেষ্টা করি আপনাদের। এই যে আমেরিকার সঙ্গে ইরানের ঝামেলা হচ্ছে, লড়াই হচ্ছে, যুদ্ধ হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো ট্যাঙ্কার আসতে পারছে না, এই আলোচনা তো গত কয়েক মাস ধরে, ২-৩ মাস ধরে শুনছেন নিশ্চয়ই। এবং এর ফলে সবথেকে বড় প্রভাব পড়েছে ভারতের তেলে, অর্থাৎ জ্বালানি তেলে। ভারতকে জ্বালানি তেল কিনতে হয়। একটা সময় ৮৪%, ৮৫% জ্বালানি তেল ভারত কিনতো আজ থেকে ৪-৫ মাস আগে, আর আজকের হিসেব হচ্ছে ৮৮%। যা আমাদের লাগে তার ৮৮% ক্রুড অয়েল আমাদের আমদানি করতে হয়, কারণ ভারতের মাটির নিচে সেরকম একটা রিসোর্স নেই হাইড্রোকার্বনের, আমাদের মিডল ইস্ট থেকে আনতে হয়। অবশ্য পৃথিবীর বহু দেশই ওই মিডল ইস্ট থেকেই ক্রুড অয়েল নিয়ে আসে, চীনও তার ব্যতিক্রম নয়। এই মিডল ইস্টে যুদ্ধটা বেঁধে গেছে, তার ফলে ওখান থেকে তেল আনা একটা সমস্যা তৈরি হয়েছে। আর অদ্ভুতভাবে দেখুন, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যে সময়ে মিডল ইস্ট থেকে তেল আনা নিয়ে নানা রকম জটিলতা, ঠিক সেই সময়ে ভারতে যেটুকু ছিল, ওই যে বাকি 15% ভারতে পাওয়া যেত, এই 15%ও কমতে শুরু করেছে। প্রায় ৬-৭% ভারতে যা তেলের উৎপাদন গত কয়েক মাসে কমে গেছে। এটা অবশ্য খুব স্বাভাবিক যে কুয়োগুলো থেকে, যে কূপগুলো থেকে পেট্রোলিয়াম উত্তোলন করা হয়, সেগুলো ব্যবহারের পরে আস্তে আস্তে তার উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকে, সেখানে পরিমাণ কমতে থাকে। তাই এই স্বাভাবিক প্রসেসেই ভারতের ডোমেস্টিক প্রোডাকশন কমেছে, অন্যদিকে বিদেশ থেকে, মানে যেখান থেকে আনা হয় সেই মিডল ইস্ট থেকে আনা যাচ্ছে না। এক অদ্ভুত পরিস্থিতি। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও এখনো পর্যন্ত ভারত কিন্তু ম্যানেজ করে চলেছে, এবং ভালোই ম্যানেজ করেছে। পেট্রোলের দাম সামান্য বেড়েছে বটে, রান্নার গ্যাসের ওপরে একটা ছোটোখাটো প্রভাব পড়েছিল, আবার সেটা রিকভারও করছে। কিন্তু তাতে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত যে কোনোভাবে মোটামুটি বিদেশ থেকে তেল আমদানি অক্ষুণ্ণ রাখতে পেরেছে। একটা বড় সুবিধা হয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কারো সর্বনাশ বটে, কিন্তু কারো পৌষ মাসও। রাশিয়ার যুদ্ধ চালানোর জন্য টাকা লাগবে, আর সেই টাকা সে তুলছে যে পরিমাণ দামে সে এতদিন পেট্রোলিয়াম ক্রুড বেচতো তার থেকে কম দামে বিক্রি করে। ভারত সেই সুযোগটা কাজে লাগিয়েছে এবং রাশিয়ার কাছ থেকে ভালো রকম তেল ভারত কিনেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই গত সপ্তাহে একটা হিসেব দিয়েছে। তারা বলছে মার্চ থেকে মে প্রথম কোয়ার্টারে তারা যে পরিমাণ তেল শোধন করেছে তার ৪৮%ই রাশিয়া থেকে আনা। বিপুল পরিমাণে তেল রাশিয়া থেকে সস্তায় ভারত আমদানি করেছে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে গেলে আমেরিকা চোখ রাঙাচ্ছে, তারা নতুন নতুন ট্যারিফ ভারতের ওপর ট্যাক্স চাপাচ্ছে। কাজেই এখানে এখন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে ভাবতে হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের হিসেবে বলছে গত ২-৩ মাসে তারা রেকর্ড পরিমাণ পেট্রোলিয়াম প্রোডাক্ট তৈরি করেছে, অর্থাৎ পেট্রোল, ডিজেল বা অন্যান্য পেট্রোলিয়াম প্রোডাক্ট, রেকর্ড পরিমাণ। কিভাবে সম্ভব? প্রোডাক্ট তৈরি করতে গেলে ক্রুড অয়েল লাগে, তার মানে রেকর্ড পরিমাণ ক্রুড অয়েল তারা বাইরে থেকে এনেছে, এবং তার ওই বললাম ৫০%-এর কাছাকাছি হচ্ছে পুরোপুরি রাশিয়ান ক্রুড। এখন যা ওরা হিসেব দিয়েছে, যদি রাশিয়ান ক্রুড না আনা যায় তাহলে ওরা সৌদি আরব থেকে তেল কিনবে, কিন্তু সৌদি আরব থেকে হরমুজ দিয়ে আনা যাবে না, আফ্রিকা দিয়ে ঘুরিয়ে আনতে হবে, একটু ঘুরিয়ে লম্বা রাস্তায় আনতে হবে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলেছে তাতে অসুবিধা নেই, আমরা
ঘুরিয়েই আনবো। মার্চ থেকে মে মাস পর্যন্ত ফার্স্ট কোয়ার্টারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তাদের টোটাল প্রোডাকশন দেখিয়েছে 19.165 মিলিয়ন টন। 19,165 মিলিয়ন টন, মানে এই বিপুল পরিমাণ ক্রুড তারা রেকটিফাই করে পেট্রোলিয়াম প্রোডাক্টস তৈরি করেছে। ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস, কাতার, কুয়েত এই সমস্ত দেশ থেকে ভারত এর আগেও আমদানি করেছে, এখনও সুযোগ পেলে করবে, কিন্তু ওই হরমুজের সমস্যায় আটকে যাচ্ছে। এই যে আটকে গেছে, এই আটকে যাওয়াতে ভারত অন্যরকম রাস্তা বার করেছে। ব্রাজিল থেকে, ভেনিজুয়েলা থেকে ভারতে পেট্রোলিয়াম প্রোডাক্ট এসছে, ফলে ভারত পেট্রোলিয়াম প্রোডাক্টের প্রোডাকশনটা মেনটেন করেছে। ভারতের সবথেকে বড় শক্তি হচ্ছে ভারতে অত্যন্ত আধুনিক শোধনাগারগুলো আছে, সেটা ভারত সরকারেরও আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো সরকারি সংস্থা, আবার রিলায়েন্সের মতো সংস্থা আছে বেসরকারি, কিন্তু তারাও অত্যন্ত আধুনিক শোধনাগার তারা তৈরি করেছে। এবং সেই জন্য যেখানে যেখানে ক্রুড অয়েল উত্তোলিত হয়, যেখানে পাওয়া যায়, সেখান থেকে ভারতে প্রচুর তেল এমনিই আছে, কারণ ভারত এখান থেকে রেকটিফাই করে সেটা আবার অন্য দেশকে এক্সপোর্ট করে। ক্রুড অয়েল তো আর গাড়িতে ভরা যাবে না, পেট্রোল বা ডিজেলে পরিণত করতে হবে। ভারতে সেই মেকানিজমটা খুব ভালো রকম আছে। আমেরিকা ভারতের এই সুবিধার কথাটা জানে, আমেরিকার কাছেও তেল আছে, আমেরিকাও চায় যে তেলটা সে বিক্রি করবে, কারণ যেভাবে সম্পূর্ণ পট পরিবর্তন হচ্ছে, ব্যাটারির দিকে যাচ্ছে, হাইড্রোজেন ফুয়েল হিসেবে ব্যবহার হচ্ছে, গ্রিন এনার্জির কথা বলা হচ্ছে, তেল থেকে আস্তে আস্তে মুখ ফেরাতে চাইছে, প্রযুক্তি তৈরি হচ্ছে যাতে সমস্ত দেশে আস্তে আস্তে পেট্রোলিয়ামের ওপর আর নির্ভরশীল না থাকে। আমেরিকা তার আগে তার সমস্ত মজুত করা তেল বা পেট্রোলিয়াম প্রোডাক্ট বেচতে চাইছে। ভারত কিন্তু আমেরিকা থেকে বিপুল পরিমাণ এলপিজি কিনছে। এটা ওই গত সপ্তাহে যে হিসেবগুলো দিয়েছে বিভিন্ন কোম্পানি, সেই কোম্পানির হিসেবই বলছে আমেরিকা থেকে শুধুমাত্র এপ্রিল মাসে ভারত যে পরিমাণ এলপিজি অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস ভারত আমদানি করেছে, দেশের মোট আমদানির 75% প্রায় 3/4 এখন আমেরিকা থেকে আসছে। এলপিজি মানে আমরা রান্নাঘরে যে গ্যাস ব্যবহার করি, ভারতে বিপুল পরিমাণ লাগে, প্রায় 2.1 মিলিয়ন টন এলপিজি লাগে আমাদের প্রত্যেক মাসে, এবং এটারও সরবরাহ অক্ষুণ্ণ রাখা কেন্দ্রীয় সরকারের কাছে চ্যালেঞ্জ। কিন্তু এই সমস্ত কিছুর পরেও ভারতের কাছে ভবিষ্যৎ আনসার্টেন। একটা দেশ তার জ্বালানির জন্য 88% বিদেশের দিকে তাকিয়ে থাকে, অন্য দেশ থেকে আনতে হয়। আজকে এখানে ঝামেলা হচ্ছে, তাহলে ওখান থেকে আনবো, ওখানে ঝামেলা বেঁধে গেলে সেখান থেকে আনবো, কিন্তু আনতে আমাকে বাইরে থেকেই হবে। দেশে যে উৎপাদন হতো সেটাও কমছে। এই জায়গা থেকেই সমুদ্র মন্থন। এর জন্য এই সমুদ্র মন্থন প্রজেক্ট, এই প্রজেক্টে পুরো নামটা হচ্ছে সমুদ্র মন্থন ন্যাশনাল অফশোর এক্সপ্লোরেশন। এর মুখ্য উদ্দেশ্য ডোমেস্টিক প্রোডাকশনটা বাড়ানো। ভারতে তো কিছু হাইড্রোকার্বন আছে, আপনারা জানেন অশোকনগর নিয়ে একটা বড় বিতর্ক চলছিল। অশোকনগরে হাইড্রোকার্বন মজুদ আছে, কাজ হচ্ছিল না, এখানে তৃণমূল কংগ্রেস সরকার ছিল, বিজেপি সরকার আসার পরে ওখানে কাজ শুরু হয়েছে। কিন্তু ভারত সরকার মনে করছে, বিশেষ করে এই অফশোরগুলোতে, সমুদ্র তীরবর্তী এলাকা বা কিছুটা গভীর সমুদ্রে নিচে, সমুদ্রের তলদেশে কুয়ো তৈরি করে ভেতর থেকে যদি তোলা যায়, ভারতের কাছেও পেট্রোলিয়াম ক্রুড আছে। এই যেগুলো অলরেডি তোলার কাজ হচ্ছে, সেখানে কুয়োগুলোর বয়স হয়েছে, সেখান থেকে এখন আর আগের মতো পেট্রোলিয়াম প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, নতুন কূপ তৈরি করতে হবে। এই জন্যেই এই 84,000 কোটি টাকার বরাদ্দ। নতুন কূপ তৈরি করতে হবে বলাটা যত সহজ, কাজটা অত সহজ না। কোথায় করব, কোন জায়গায় করলে সবথেকে বেশি পরিমাণ হাইড্রোকার্বন পাওয়া যাবে, ক্রুড অয়েল পাওয়া যাবে, সেটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে বার করতে হবে, এবং তার জন্য আলাদা খরচ ধরা হয়েছে। ওই 84,000 কোটি টাকার একটা বড় অংশ এই কাজে খরচ হবে, যে কুয়োগুলো কোথায় কোথায় তৈরি করা যাবে। ভারত সরকারের লক্ষ্য অন্তত 60টা নতুন কুয়ো, 60 নতুন পেট্রোলিয়াম কূপ দরকার, যেখান থেকে আমরা আমাদের দেশে পেট্রোলিয়াম তুলতে পারবো, ক্রুড তুলতে পারবো, এবং আমাদের শোধনাগারে তা শোধন করতে পারবো। একটা পেট্রোলিয়ামের এই কুয়ো তৈরি করতে, পেট্রোলিয়াম ক্রুড উত্তোলন করার জন্য কূপ তৈরি করতে 675 কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি খরচা হবে। 675 কোটি টাকা ভারত সরকারের স্কিম, বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে হবে,
অর্ধেক টাকা ভারত সরকার দেবে, অর্ধেক টাকা বেসরকারি সংস্থা দেবে। এবং সব থেকে আগে যেটা গবেষণা দরকার, কোথায় কোথায় হবে, এই গবেষণাগুলো করার জন্য আলাদা করে টাকা খরচ করার জন্য আলাদা টাকার ব্যবস্থা রাখা হয়েছে। এবং যখন ওই 60টি কূপ যদি চিহ্নিত হয়ে যায়, ওই 60টি কূপ তৈরি করার জন্য ভারত সরকার প্রত্যেকটা কূপের খরচের অর্ধেক টাকা ওই যে ফান্ড এখন রিলিজ করা হলো সেইখান থেকে দেবে। গোটা বিষয়টা চলবে 5 বছর ধরে, 2031 পর্যন্ত পুরো পরিকল্পনা নেওয়া হয়েছে এই কাজটা করার। এটা করে লাভ কি হবে? ভারত সরকারের যে হিসেব, সেই হিসেব অনুযায়ী অন্তত 600 মিলিয়ন টন হাইড্রোকার্বন চিহ্নিত করা যাবে উত্তোলনের জন্য, এবং প্রত্যেক বছর 62 থেকে 80 মিলিয়ন টন ওইখানে উৎপাদন হবে, ক্রুড অয়েল তোলা যাবে প্রত্যেক বছর 62 থেকে 80 মিলিয়ন টন। এই পরিমাণটা যদি ভারত নিজের সম্পদ থেকে, নিজের মাটির নিচে থেকে বা সমুদ্রের নিচে থেকে তুলে নিতে পারে, তাহলে এই পরিমাণ তেল আর বাইরে থেকে কিনতে হবে না। সেক্ষেত্রে বছরে ভারত সরকারের 1 লক্ষ কোটি টাকা সেভ হবে। আপনাদের একটা ধারণা দিই যে ভারত সরকার মোট কত টাকা খরচ করে। যে পরিমাণ পেট্রোলিয়াম আমরা বাইরে থেকে কিনি, সেই পরিমাণ পেট্রোলিয়াম ক্রুড কিনতে আমাদের $144 বিলিয়ন খরচ হয় প্রত্যেক বছর, $144 বিলিয়ন। ভারতীয় টাকায় কনভার্ট করলে তা হচ্ছে প্রায় 13 লক্ষ কোটি টাকা। এই 13 লক্ষ কোটি টাকা বিদেশি মুদ্রায় পে করতে হয়, ডলারে পে করতে হয়, সে ব্রাজিলকেই হোক, ভেনেজুয়েলাকেই হোক, এমিরেটসকেই হোক বা আমেরিকাকেই হোক। ভারত যদি এই 60টা এস্টিমেটেড 60খানা কূপ নিজেদের দেশে, নিজেদের এরিয়ায় তৈরি করে সেখান থেকে ওই 62 থেকে 80 মিলিয়ন টন যদি ক্রুড নিজেরা উৎপাদন করতে পারে, তাহলে অন্তত বছরে 1 লক্ষ কোটি টাকা কম লাগবে বিদেশ থেকে তেল আমদানি করতে। 1 লক্ষ কোটি টাকা বছরে যদি সেভ করা যায়, সেটা খুব কম নয়। প্রশ্ন একটাই যে ভারতে কি হয়, সরকার একটা হিসেব দেয়, সরকার একটা পরিকল্পনা করে, কিন্তু সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোয় না। প্রথমত, যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করার কথা বলা হয়েছে সেটাই 5 বছর। আদৌ তার মধ্যে কাজ শেষ হবে কিনা, 60খানা কুয়ো তৈরি করার মতো জায়গা চিহ্নিত করা সম্ভব হবে কিনা, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে কিনা, এটা আমরা কেউ জানি না। তবে ভারত সরকার এতদিন না করলেও এখন যে এই বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছে, তার একটাই কারণ, এখনো পর্যন্ত ভারত সরকার ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছে। কখনো রাশিয়া থেকে কিনছে সুযোগ মতো, রাশিয়ার রাস্তা বন্ধ হয়ে গেলে ব্রাজিল, ভেনেজুয়েলা, আমেরিকার কাছ থেকেও আমরা এলপিজি কেনা শুরু করেছি। বছরে যা এলপিজি লাগে তার অর্ধেক নাকি 2027 সালের মধ্যে অর্ধেকই আমেরিকা থেকে আসবে। কিন্তু আমেরিকার অনেকটা দূর, নিয়ে আসতে অনেক খরচ। তবে আমেরিকা একটু দাম কম দিচ্ছে, তাতে কিছুটা পুষিয়ে যাচ্ছে, খরচটা মেকআপ হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু আমেরিকার জাস্ট পৃথিবীর অন্য প্রান্তে, সেখান থেকে আনবার খরচও আছে। যেখান থেকে আনবার খরচ কম, সেখান থেকে আনা যাচ্ছে না, হরমুজ বন্ধ। কতদিন এই পরিস্থিতি থাকবে আমরা জানি না। বড় ক্রাইসিস হয়ে গেলে অন্তত এমার্জেন্সি রিকোয়ারমেন্ট তো মেটাতে হবে দেশের উৎপাদন দিয়েই। সে কথাটা মাথায় রেখেই সম্ভবত কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটা ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, টাকা বরাদ্দ করে দেওয়া হয়েছে, কাজও শুরু হয়ে যাবে। আমরা আশা করব যদি 1 লক্ষ কোটি টাকাও ভারতের বিদেশি মুদ্রা প্রত্যেক বছর এভাবে সেভ করা যায় এবং আমরা কিছুটা হলেও স্বনির্ভর হয়ে উঠতে পারি এই পেট্রোলিয়ামে, তাহলে এই সমুদ্র মন্থন সার্থক এবং এই সমুদ্র মন্থনে সত্যি ভারতবাসীর জন্য অমৃতের ব্যবস্থা হচ্ছে।